আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাসায় কি রান্না করলাম সেগুলোই সবার সাথে শেয়ার করব। একদম সকালে উঠেই আমরা আজকের যে আমাদের সারাদিনের রান্নাটা সেটা শেষ করব আর কি। সেই জন্য দেখলাম উঠে বেশ রোদ উঠেছে, জানালা দিয়ে কিন্তু আমাদের কিচেনে বেশ রোদ এসেছে। তো আমরা বাজার থেকে যে মূলা শাকটা নিয়ে এসেছিলাম ফ্রেশ করে ধুয়ে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি শাকটা। তো কেটে আমরা এভাবে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, আর আমি মূলা শাকটা একদম ভাপ দিয়ে তারপর রান্না করি। তো পানি দিয়ে আমি শাকটাকে ভাপ দেব যাতে যে শাকের তিতা ভাবটা আছে সেটা চলে যায়। দেখেন আমি কিন্তু একদম শাকটাকে ডুবু ডুবু করে পানিটা দিয়ে দিয়েছি এবং আমি এটাকে একটা বলক তুলে তারপর কিন্তু পানিটা ফেলে দিয়ে এভাবে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ঝাল করে দিয়ে আমি কিন্তু তেলে বাগার দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখেন শাকটা কমে কিন্তু একদম অল্প হয়ে গেছে, একদম কচি শাক ছিল। তো কালারটা কিন্তু বেশ চমৎকার এসেছে। তো আমি ওইভাবে কিন্তু প্রফেশনালভাবে রান্না করতে পারি না, কোনো রকম আর কি আমি করি। আমার রান্না দেখে কেউ মানে বাজে কমেন্টস করেন না। তো আজকে হঠাৎই খুবই মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল, যে মিষ্টি কিছু খাবার খাই, তাই ফ্রিজে দেখলাম একটু দুধ ছিল আর একটু সেমাই ছিল, সেটাই আমি অল্প করে কিন্তু রান্না করে নিয়েছি। সেমাইটা এখন দেখতে বেশ পাতলা লাগছে, তো এটা যখন একদম পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে মোটামুটি আর একটু ঘন হয়ে আসবে। আর এমনিতেও আমি নর্মালি সেমাইগুলো একটু পাতলাই খাই, ঘন সেমাই আমার ভালো লাগে না। তো আমি আরেকটা তরকারি করার জন্য কিন্তু একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা আজকে আমি আলু দিয়ে রান্না করব। কড়াইতে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এখানে আমার যে বড় ইন্ডিয়ান লাল পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়েছি, এগুলো একটু মোটা টাইপের হয় আঁশগুলো। তো এই জন্য এটা আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভুনা করে নেব যাতে পেঁয়াজটা একদম সফট হয়ে আসে। তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে এটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আসলে প্রত্যেকটা মানুষেরই রান্নার সিস্টেম এক এক রকম থাকে, কারোর সাথে কারো হয়তো মিশে না। আর আমি ওইভাবে কিন্তু রান্না অতটা পারিও না, কোনো রকম আর কি আমি রান্না করি। তো আমি ঠিক যেভাবে করি সেটাই আমি আর কি ট্রাই করতেছি এখানে দেখানোর। তো আমি পেঁয়াজটা একদম কিন্তু সফট করে নেব বেশ কিছুক্ষণ। এরপর এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে আর একটু ভুনা করে তেলটা যাতে ছেড়ে দিয়েছে যখন মশলা থেকে, ঠিক ওই পর্যায়ে আমি মাংসগুলো এবং আলুগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এগুলো আমি বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মাংসটা অনেক বেশি পরিমাণে ছিল না, আবার আমাদের দুইজনের তুলনায় মোটামুটি ভালোই ছিল। তো আমরা কারণ দুইজন খাবো আর আমরা মাংস মানে একবার রান্না করে ওই তখনই খেয়ে নেই, পরবর্তীতে আর ভালো লাগে না আর কি খেতে। সেজন্য রান্না করার সময় একটু অল্প পরিমাণেই রান্না করি। তো এই মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করব মাংসটা। তারপর আমি জল একটু অ্যাড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো আমি খুব মানে বেশ কিছুক্ষণ আর কি এটা আমি তেলের মধ্যে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি এটার মধ্যে একটা কলিজা দিয়ে দিব আর কি, মুরগির যে কলিজাটা আছে সেটা আমি কিছুক্ষণ পরে দেব, কারণ এখন দিলে কলিজাটা ভেঙে যাবে। এছাড়াও তরকারির কালারটাও একটু কালচে হয়ে আসে। আর আমি তরকারিতে কোনো শুকনা মরিচ খাই না, মানে শুকনা যে মরিচের গুঁড়াগুলো হয় সেগুলো একদমই অ্যাড করি না, জন্য হয়তো আমার তরকারির কালারটা একটু হলুদ হলুদ লাগে। কারণ এখানে শুধু হলুদ এবং আদার্স যে মশলাগুলো সেগুলো অ্যাড করা হয়েছে, এখানে কোনো মরিচের ফাঁকি নেই, গুঁড়া যে শুকনা মরিচের ফাঁকি সেগুলো নেই। আমি কলিজাটা অ্যাড করে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি ফ্রেশ করে। তো একটা কলিজা ছিল জন্য আমি ওইভাবে আর কি পানি দিয়ে আর সিদ্ধ করে নেই নাই। তো এখন আমি বেশ কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ আমি ভুনা করে নেব আর কি, একদম কষিয়ে নেব। পানিটা পুরাটাই আমি কিন্তু এটা শুকিয়ে নেব যাতে মাংসটা পুরাপুরি আমার সেদ্ধ হয়ে আসে। তো দেখেন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবার কিছুটা পানি অ্যাড করে দেব।
অ্যাড করে দিয়ে আমি পুরা রান্নাটা কমপ্লিট করে নেব। দেখেন আমি কিন্তু মোটামুটি বেশ পানি দিয়ে দিয়েছি এখন। তো এই পানিটা দিয়েই আমি বাকি রান্নাটা এই মাংসর কমপ্লিট করে নেব। মাংসটা অবশ্য আমার আগেই সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি ফার্স্টে কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছিলাম আর পরে আবার পানি দিয়ে ভুনা করেছি। আর দেখেন আমার সেমাইটা কিন্তু এখন দেখতে বেশ ঘনই মনে হচ্ছে। তো হঠাৎই দেখলাম বাসায় কোনো মানে জিরা যে মশলা ফাঁকিটা সেটা নাই। তো আমি এই জন্য একটা কড়াইতে কিন্তু জিরাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ মাংসতে তো জিরা মশলা না দিলে একদমই টেস্ট লাগবে না। তো সেই জন্য আমি অল্প আছে আমাদের যে জিরাগুলো ছিল কাঁচা জিরা বাসায়, সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো এটা ভেজে আমি ব্লেন্ড করে নেব। তো আমি গরম গরম আসলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার ফলে আমার জিরাগুলো একটু ভাজা বেশি হয়ে গিয়েছিল। এমনিতেই মানে জিরাগুলো অনেক গরম ছিল, আর যখন ব্লেন্ড করছি তখন আরও বেশি হিট হয়ে জিরাগুলো একটু আমার ভাজাটা বেশি হয়ে গিয়েছিল, কালারটা একটু কালো কালো হয়ে এসেছিল। তো যাই হোক, আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি জিরা গুঁড়া দিয়ে মাংসটা কিন্তু এখন চুলাটা অফ করে দেব। তো জিরার মশলা দেওয়ার পরে কিন্তু মাংসটা একটু হলুদ হলুদ দেখতে গেলেও খাবারের টেস্ট কিন্তু প্রায় সেমই ছিল, কারণ আমি কাঁচামরিচের ঝালটা কিন্তু বেশ দিয়েছিলাম। তো এখন দেখেন আমার মাংসর কিন্তু ফাইনাল লুকটা এটা এসেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি বাকি রান্নায় চলে যাব এখন। আজকে মানে আমি যত যা কিছুই করি আমার খাবারের মধ্যে একটা সবজি আইটেম অবশ্যই থাকতেই হবে, সেটা হোক মাছ ছাড়া এমনিতেই নিরামিষ সবজি বা মাছ দিয়ে। তো আমি আজকে একটা যে কার্পো মাছগুলো ছিল আমার ফ্রিজে, সেই মাছটা দিয়ে একটা শীতের যে সবজিগুলো উঠেছে সিম বেগুন আলু দিয়ে একটা সবজি করব আর কি। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। সেদিন এই মাছটা আমি ভাজা ছাড়া রান্না করেছিলাম, কিন্তু অতটা আমার কাছে খেতে টেস্ট লাগেনি। তাই আজকে চাচ্ছি একটু মাছগুলো ভেজে তারপর আমি রান্না করব, এবং ভাজিটাও আমি একটু বেশ কড়া করেই করতেছিলাম। তো আশা করছি আজকে খেতে মোটামুটি টেস্টি লাগবে। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট, এদিকে আমার সবজিটাও কিন্তু মোটামুটি সফট হয়ে এসেছে। কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। এখন এটার মধ্যে মাছগুলো অ্যাড করে মাছ সহ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে তারপর ঝোল দিয়ে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। তো আমি মাছগুলো এক এক করে সবগুলোই কিন্তু অ্যাড করে দিচ্ছি। আসলে ভিডিও করার সময় অনেক জায়গায় স্কিপ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকেও কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ভাপে মাছগুলো কষাইছি। এখন পানি দিয়ে দিচ্ছি অ্যাড করে। তো এই পানি দিয়ে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব, যাতে মাছ এবং সবজির মধ্যে পুরা মশলাটা একদম সুন্দর মতো মিশে যায়। তো আমি ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করার জন্য ফ্রিজ খুলিয়ে দেখি ফ্রিজে আজকে কোনো ধনিয়া পাতা নাই। তো সেক্ষেত্রে ভাবতেছিলাম এই মাছের মধ্যে যদি ধনিয়া পাতাগুলো মশলা পাতাগুলো দেওয়া যেত তাহলে হয়তো টেস্টটা আরও বেশি ভালো লাগতো শীতের সময়। তো হঠাৎই ভাবলাম যে দেখি বারান্দাতে যে আমার যে আছে মশলা গাছগুলো আছে সেগুলোর মধ্যে পাতা আছে কিনা, কিন্তু হঠাৎই দেখলাম আমার গাছটা মরে গিয়েছে। অবশ্য এটা অনেক দিন আগের গাছ, এখান থেকে আমি অনেক পাতাই কিন্তু খেয়েছি। তো অল্প কিছু পাতা আমি এখান থেকে তুলতে পেরেছি, তো সেটাই আমি অ্যাড করে দিব। এই পাতাগুলো অল্প হলেও খুবই স্মেল থাকে এগুলোর মধ্যে, তরকারিতে দিলে মোটামুটি ভালোই লাগে। আমার মা তো যে কোনো ছোটো মাছেই সারা বছর এই পাতাগুলো ইউজ করে থাকে। আর আমি আমার এই গাছগুলো বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম, এই মশলা গাছগুলো। তো আমি ছোট ছোট করে ছিঁড়ে এই পাতাগুলো তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। তো আমি একটু অপেক্ষা করতেছি যাতে পাতাগুলো একটু সিদ্ধ হয়ে পুরা তরকারিতে এর স্মেলটা ছড়িয়ে যায়। তো দেখেন আমার পাতাগুলো দিয়ে কিন্তু আসলে এগুলোর গ্রানটা ছড়াতে বেশ সময় লাগে না, তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তো তরকারিটা প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। তো যারা যারা আমার সাথে আছেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।